আগের যে সরকার ছিল আমরা কথায় কথায় বলি নতজানু পররাষ্ট্রনীতি, ভারতের কাছে সব। আসলে আমরা হিসাব করতে গেলে কি দেখি যে খুব কিছু বেশি কিছু কি দিয়ে দেওয়া হয়েছিল ভারতকে, 1 নম্বর। 2 একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে ওই সময় চীনের সাথে আমাদের সম্পর্ক কি সবচেয়ে বেশি আগায় নাই? চীনের সাথে মানে 2013 সাল থেকে চীন আমাদের সবচেয়ে বড়, আমাদের অনেক বড় বড় প্রজেক্ট তো বাণিজ্য অংশীদার। তারপর বড় বড় প্রজেক্ট তারা করছে, আরো বড় বড় প্রজেক্ট করবে। তারপরে তারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য আমাদেরকে দেয়। তারা কয়েক বছর আমাদের এই যে যুদ্ধাস্ত্র কিনি বা যাই কিনছি সেগুলোর জন্য ঋণ দেয়, আমাদের অন্যান্য পণ্য যা কিছু কিনি সেগুলোর জন্য ঋণ দেয়। তারপরে অর্ধেক শোধ হওয়ার পরে তারা সেটা মাফও করে দিয়েছে অনেকবার। সুতরাং চীনের সাথে আমাদের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। সেরকমই এটার জন্য আমি একটা জিনিস বলার চেষ্টা করি যে সবার সাথে আমাদের সম্পর্কগুলো অটোনমাস সম্পর্ক হবে, কিন্তু এমনভাবে নিশ্চিত করতে হবে যে অটোনমাস সম্পর্কেও অনেক সময় সমস্যা হতে পারে, সেখানে আমাদের খেয়াল রাখতে হবে। এবং সবার কাছে আমাদের ট্রান্সপারেন্সিটা খুব জরুরি, যাতে সবাই কেউ সন্দেহ করার সুযোগ না পায়। প্রধানমন্ত্রীর এই সফরে অনেকে বলবার চেষ্টা করেন যে কৌশলগত কারণে তিনি মালয়েশিয়াকে বেছে নিলেন, যেহেতু দেশটি নিউট্রাল পলিটিক্যালি। এরপরে চায়নায় গেলেন, এটা ভারতের উপরে একটু চাপ তৈরি করা, মানে ভারতকে কিছুটা চাপ বোধ করলো। ভারতের উপরে চাপ সৃষ্টি করার জন্য তো উনি এটা করেন নাই। আমরা যদি একটু খেয়াল করি, একটু পিছনের দিকে যাই, প্রথমে একটা কথা উঠেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী ভুটানে যাবেন। জি, ভুটানে তো শুধু ভুটানে যেতেন না, তখন আমাদের দিক থেকে নিশ্চয়ই প্রপোজাল ছিল যে ভুটান হয়ে ভারতে যাবে। ভারত সেটা গ্রহণ করে নাই। ভারত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে না, তুমি আগে আমার কাছে আসো। আমাদের প্রধানমন্ত্রী খুব সচেতনভাবে, খুব সঠিকভাবে ঠিক করেছেন যে আগে ভারতে সরাসরি যাওয়া যাবে না, আগে চীনে সরাসরি যাওয়া যাবে না। এই দুটো নিয়ে সব মানুষের মনে সবসময় শঙ্কা, চিন্তা। সুতরাং তিনি যখন চীনে গেলেন, ভারত যখন রাজি হলো না, তখন দাওয়াত তো সবার কাছ থেকেই ছিল, আমন্ত্রণ সবার কাছ থেকেই আছে। উনি তখন আগে মালয়েশিয়া গেলেন, সেখান থেকে চীনে গেলেন। তাতে অন্তত এটা মনে করো যে না, তো উনি তো সবার আগে তো চীনে যান নাই, তাই না? এই যে একটা বলার কথা। কিন্তু চীনের সাথে আমার যে সম্পর্ক, যে স্বার্থ, মালয়েশিয়ার সাথে সেটা নাই, ভারতের সাথে সেটা নাই। ভারতের সাথে যেটা ভারত চাপে পড়লো কিনা এই প্রশ্নটা কেন আসছে? যেদিন প্রাইম মিনিস্টার চায়নায় গেলেন ওই দিনই কিন্তু ভারতের হাই কমিশনার টুরিস্ট ভিসা ওপেন করাতে ঘোষণা দিয়ে করতে হবে। ভারতকে যেমন খেপানো যাবে না, যেমন অন্যান্য দেশের সাথে আমার সম্পর্ক বাদ দেওয়া যাবে না। সেই জন্য আমি মনে করি যে আগের সরকার যাই কিছু করেছিল, যতই তার সম্বন্ধে আমরা বিভিন্ন রকমের নেতিবাচক কথা বলি, কিন্তু আগের সরকারের সময় পররাষ্ট্র নীতিটা আমি মনে করি যথেষ্ট সফল ছিল। ভারসাম্য শব্দটাও আমি ব্যবহার করতে চাই না, যার সাথে যেমন সম্পর্ক তেমন করেছে, যৌক্তিক। ইন্টারিম গভর্নমেন্টের আমলে এক করিডোরের আলোচনাটা উঠেছিল। জাতিসংঘ তারা একটা করিডোর চেয়েছিল মায়ানমারের রাখাইনে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট দেওয়ার জন্য। তখন কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো এটার বিরুদ্ধে দাঁড়ালো যে কোনো ধরনের করিডোর দেওয়া যাবে না। ইভেন আমাদের সেনাবাহিনীও বললো যে না, ইট উইল বি রিস্ক। তো এখন আজকে কিন্তু আবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠক হলো, সেখানেও মিস্টার জিনপিং কিন্তু এই করিডোর চেয়েছেন যে মিয়ানমার হয়ে, মানে বাংলাদেশের উপর দিয়ে একটা করিডোর ওনারা চান, যেটা বাংলাদেশ টু চায়না থ্রু মায়ানমার। আবার নতুন করে করিডোরের আলোচনাটা, এটার ভবিষ্যৎ কি? এই ধরনের আলাপ আলোচনা হতে থাকবে যদি পারস্পরিক স্বার্থের সাথে মিলে যায়, আমাদের স্বার্থ তাদের সাথে মিলে যায়, তাহলে এগুলো হতেও পারে। কি হবে সেটা আগে বুঝে নিতে হবে। ঝট করে বললাম একটা করিডোর, এমন একটা কিছু এখান দিয়ে যদি সাহায্য নিয়ে যেতে চায়, তারা সাহায্য নিতেই পারে, আমরা বাধা নাও দিতে পারি। কারণ কিন্তু চেষ্টা করতে বুঝতে হবে সেটার উপর আমার যথেষ্ট নিয়ন্ত্রণ থাকবে কিনা। সেটা যদি নিশ্চিত না হয় তাহলে আমি কেন দিব? সেটা তো হয় না। সেটা তো আমেরিকাই চাক, জাতিসংঘই চাক, আর চীন চাক। আমরা এখন চীনের ইয়েতে একটা যথেষ্ট বড় প্রভাব আছে মিয়ানমারে, তো তারা এখান দিয়ে যেতে চাচ্ছে কিনা, তারা তো ওখান থেকেই আসতে পারে। এদিকে এখন যদি তারা আমাদেরকে ধরেন দেখা গেল যে না, তারা বললো যে না, আমরা কালকেই এইখানকার যত ইয়ে আছে কি বলে, এই যে মিয়ানমার থেকে যারা চলে এসছে রোহিঙ্গাদেরকে সব ওখানে একটা জায়গা ঠিক করে দিলাম, চীন যে ওখানে ওদেরকে বসতি করে দিবে, তারপর ওখানেই তারা থাকবে। সেটা যদি করে তাহলে আমরা তাদেরকে সেই জন্য করিডোর হয়তো দিতে চিন্তা করতে পারি। কিন্তু দেখতে হবে যে পারপাসটা কি। চায়না থেকে মায়ানমারে আসতে তো তার বাংলাদেশের করিডোর লাগে না আমাদের। এক্স্যাক্টলি সেটাই তো বলছি, ওদিক থেকে তো আসতেছে, নিয়মিত আসতেছে। এখন চীনের ব্যাপারটা হচ্ছে কি, চীনের ওইখানে যে গৃহযুদ্ধ চলছে মিয়ানমারে, সেখানে সব পক্ষকেই চীন সাহায্য করছে। মিয়ানমার সরকারকেও করছে, আবার চায়নার ইনভেস্টমেন্টও আছে ওখানে, সবকিছুই আছে। তারপরে সুতরাং তার এদিক থেকেও যদি একটা করিডোর পায় তাদের হয়তো লাভ হয়। কিন্তু কথাটা হলো যে এই করিডোর তৈরি করে যদি এদেরকে ফেরত পাঠানো যায়,
তাহলে আমার জন্য কিন্তু একটা না, আপনার কি মনে হয় রোহিঙ্গা সংকট আলোচনা হয়েছে যে বাংলাদেশ যদি চায় না মধ্যস্থতা করবে বা সংলাপে সহযোগিতা করবে? যদি চায় না, এটা তো অলরেডি ডিক্লেয়ার করতেছে, তো তারা মধ্যস্থতা অলরেডি করা শুরু করেছে, কিন্তু যথেষ্ট জোর দিয়ে করে নাই বা সাকসেসফুল হয় না। কিন্তু পাই আমাদের যা প্রয়োজন, যেমন এই যে রোহিঙ্গা প্রত্যাবর্তন তাদের এবং তাদের প্রত্যাবাসন ইত্যাদি যদি নিশ্চিত হয়, তাহলে আমরা চিন্তাই করতে পারি সেটা। কিন্তু সেরকম কিছু না হলে আমরা খালি বললাম আমার করিডোর চেয়েছে, আছে করিডোর দিয়ে দিই, এটা তো আর হয় না। সুতরাং এগুলো আলাপ আলোচনা সাপেক্ষে, উভয় পক্ষের স্বার্থ সাপেক্ষে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করাই যায়। এক দেশের উপর দিয়ে আরেক দেশে যাওয়া এটা কোনো ইয়ের ব্যাপার না, এটা সবসময় যে খারাপ তা কিন্তু নয়। না, আমরা ইউরোপের দেশগুলোর বাস্তবতা তো একরকম, ওদের তো ধরেন ভিসা, কিন্তু এখান দিয়ে আমি ঢুকতে দিব না, কারণ আমার এই সমস্যা আছে। আমার তো অন্য সমস্যাও আছে ওই এলাকায়, তাই না? আমার নিজেরই তো অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা আছে ওই অঞ্চলে। সুতরাং সেগুলোকে আরো যদি আমরা এখানে একটা নিয়ন্ত্রণ কমে যায় আমার, তাহলে সেই সমস্যাগুলো তো আবার মাথাচাড়া দিয়ে উঠবার সম্ভাবনা আছে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। ওখানে যে বিভিন্ন রকমের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনটা ইয়েটি আছে, আমরা তো জানি সেগুলো, তাই না? সেগুলো এখন অনেক নিয়ন্ত্রণে এসছে, কিন্তু তারপরে ওগুলোর থেকে তো আমরা চুপ করে বসে থাকি, ওইগুলোকে ছেড়ে দিতে পারি না, সতর্ক থাকতে হবে। তো সেই জন্যে আমি মনে করি যে এই করিডোরের বিষয়টা এটা হালকাভাবে নেওয়ার কোনো বিষয় নয়। এটা আপাতত আমাদের দিক থেকে এটাকে খুব বেশি ইয়ে দেওয়া উচিত না। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ভিতরে কি ছিল এটা তো উনি ভালো জানবেন, আমি জানি না। আমরা দৃশ্যত যা দেখি ওই সময়ে, আমি বলতে দ্বিধা করছি না, ইন মাই স্টাডি, ইন মাই ক্যালকুলেশন, বাংলাদেশের স্ট্র্যাটেজিক কনসার্নে আমাদের ফরেন পলিসি ছিল ইন্ডিয়া সেন্ট্রিক। এটা হয়তো উনি এগ্রি করবেন, করেন নাই, ইটস আপ টু হেম। টোটালি ইন্ডিয়া সেন্ট্রিক। তার কারণ হচ্ছে, আপনি চিন্তা করেন, সার্কের মতো একটা প্রতিষ্ঠান যেটা লিফট করলো এবং এটাকে আরেকটু এক্সপান্ড করার চিন্তা ভাবনা হচ্ছে, যখন আফগানিস্তানকে এটার মধ্যে ইনক্লুড করা হলো, মিয়ানমারকে করা হবে কি হবে না এই সমস্ত কথাবার্তা যখন চলছিল, তখন ভারত পাকিস্তানের কারণে, এই বৈরিতার কারণে সার্ক টর্পেডোড হয়ে গেল। সার্কের জায়গায় যেটা আমরা মেনে নিলাম বিমস্টেক, তারপর আরো 2-3টা কি জন্য আসিয়ান তো আমরা হতে চাই বিমস্টেক একটা করলাম, যেখানে আমরা পুরো পাকিস্তানকে বাদ, এবং এটা বিমস্টেক টেক অফই করতে পারলো না। তারপর আরেকটা আমরা করলাম তো যে একটা কমিউনিকেশন উইথ নেপাল, ভুটান এবং মিয়ানমার হয়ে, ওটাও টেক অফ করতে পারলো না। তার মানে সার্কটাকে আমরা টর্পেডো করলাম এই কারণে, কারণ সার্ক ওয়াজ ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ ডিউরিং জিয়াউর রহমান। এবং এটা প্রথম হয়েছিল, বৈঠক হয়েছিল, আপনি জানেন যে এরশাদ সাহেবের সময়, এবং এটা মোটামুটি ইট টুক অফ। কিন্তু এই কারণে, এবং আমরাও সায় দিলাম যে না ঠিক আছে, আমরাও তাহলে ইসলামাবাদ যাব না। আমরা যদি সেদিন ইসলামাবাদ যেতাম, সার্কে ইন্ডিয়া আসলো না, তাহলে এটা অন্যরকমের দেখা হতো। এক। দ্বিতীয়ত জিনিস হলো যে আমরা খুব লাইংলি নিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যে গন্ডগোল। এটা হয় নাকি? নদী বিষয়ক, পানি বিষয়ক, যেটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আলাপ করবো, সেখানে আমরা বারবার আমাদেরকে বলা হলো, ভাই পশ্চিমবঙ্গ ভেটো দিচ্ছে, মমতা ভেটো দিচ্ছে। তো এখন দেখা যাক, এখন তো ভেটো দেওয়ার কোনো ইয়ে নেই, এখন তো একই পার্টি আছে। এখন বাস্তবতা আরো খারাপ। থার্ড জিনিস যেটা হলো, সবচেয়ে বড় জিনিস যেটা আমি দেখি, সেটা হচ্ছে এই যে আপনি বললেন ইন্টারিম পিরিয়ড। ইন্টারিম পিরিয়ডে খারাপ হলো কেন? ইন্টারিম পিরিয়ডে আমাদের সাথে তো ভারতের এমন কোনো না, আমরা আগের থেকেই বক্সিং রিংয়ে আছি। যেহেতু একটা বাংলাদেশে একটা ডেমোক্রেটিক প্রসেসকে আপনি সাপোর্টাইজ করলেন, ইন্ডিয়া যদি সাপোর্ট না করতো, তাহলে এই ডেমোক্রেটিক প্রসেস আপনার টর্পেডোড হতো না। 2014 সালে হতো না, 2018 সালে হতো না, 2024 সালে হতো না। ইন্ডিয়ার মতো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা সবাই আশা করেছিলাম যে নেইবারিং কান্ট্রিতে একটা ডেমোক্রেসি হোক, সেখানে এক পার্টি আছে, সেই পার্টি থাকলো না, আরেক পার্টি আসলো, তার সাথে তার রিলেশনশিপ হবে, কিন্তু এটা হলো না। এটা না হওয়ার কারণে বাংলাদেশে একটা সেন্টিমেন্ট তৈরি হলো যে এই বাংলাদেশের জুলাই 24-এ যে ঘটনাটা ঘটেছে, দ্যাট বিকেম রিজন যে ওই ডেমোক্রেটিক প্রসেসটাকে প্রতিহত করা হলো। এবং দেশ
আমার মনে হয় না যে সাবকন্টিনেন্টে বা অন্য কোনো দেশে এই একটা পার্টি যখন থাকে না, তখন ওই পার্টির সমস্ত লোকজনকে ধরে নিয়ে জেলের মধ্যে ঢুকে। এখন যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে আপনি গণে দেখেন হার্ডলি এনি পিপল আপনি পাবেন যে জেলে যায় নাই, ইনক্লুডিং মহিলারা। তা আমি রাজনীতি করবো, আপনি ওই ভয় তো রাজনীতি করবো না। আরে ভাই, আজকে এই পার্টিতে আমি কিছু হব, মেম্বার পার্লামেন্ট হবো, কালকে আরেক পার্টির সঙ্গে জেলের মধ্যে ঢুকে কেন? ওয়াই? পলিটিশিয়ান তো এইভাবে আপনি জেলের মধ্যে, আনলেস দে হ্যাভ ডান সামথিং ক্রিমিনাল অফেন্স। আমি এইসব ব্যাপারে যদি আমি বলি যে ভারতের এগেনস্টে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে, সেই ক্রিয়েশনটাও জন্য কিন্তু তারাই দায়ী। তারা সুজাতা সিংকে কেন পাঠালো এখানে? ওয়াই? দ্যাট ওয়াজ ইন্টারফিয়ারেন্স। এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ইন্টারিম পিরিয়ডের কথা বলছেন, ইন্টারিম পিরিয়ডে তো আমরা তো দাঁড়ায় কোনো বক্তব্য দিইনি যে উই হ্যাভ ড্রন আ ওয়ার এগেনস্ট ইন্ডিয়া। তারা এক্সপোর্ট বন্ধ করে দিল, তারা এটা বন্ধ করে দিল। কেন? ইন সাপোর্ট অফ ওয়ান পার্টিকুলার পার্টি, ইন সাপোর্ট অফ ওয়ান পার্টিকুলার পার্টি। এবং যেটা বারবার ইন্ডিয়াকে বলা হয়েছিল যে ভাই, তুমি তাদেরকে ওখানে বসে পলিটিক্স করতে দিও না, ডোন্ট গিভ দেম টু ক্রিয়েট এ প্রবলেম ইনসাইড। তো এইগুলি যদি আপনি দেখেন, তাহলে পাবলিক সেন্টিমেন্টটা কোথায় আবার কীভাবে হবে এটা আপনি চিন্তা করেন। তারপর অনেক কিছু এফেক্ট আছে, এগুলো এখন বললে তো অনেক রকম শোনা যাবে। হোয়াট ইজ হ্যাপনিং? প্রতিদিনই আমি দেখছি, সত্যি মিথ্যা তো আমি জানি না, প্রতিদিনই দেখছি যে আজকে থিংস, আপনি যখন এটাকে উস্কানি দেবেন, তারপরে আপনি বলবেন যে এখানে অমুক হয়েছে, তো এখানে তমুক হয়েছে। আমরা একটা ছোট দেশ, একটা ছোট কান্ট্রি, উই আর এ নেইবারিং কান্ট্রি, দে হ্যাভ হেল্পড আস, সেটা তো সবাই মানে, নোবডি ডিনাইজ। কিন্তু আপনি এত বিগ কান্ট্রি, আপনি যদি বিগের মতো ব্যবহার না করেন, তাদের জন্য কোনো আলোচনা হয় না। ধরলাম যে ট্রেন আপনি কিনলেন 24টা, সো হোয়াট? কিনলেন 24টা, সো হোয়াট? তো ইন্ডিয়া চাপের মধ্যে পড়ে যাবে এটার জন্য। তো আমি ঠিক বুঝি না, আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে ভারত কেন চাপ মনে করবে? ওয়াই? তার সাথে চায়নার যে সম্পর্ক, তার সাথে চায়নার যে কমিউনিকেশন, হ্যাঁ, অল থ্রু আপনি দেখেন চায়নার সাথে তাদের কমিউনিকেশন আছে, তাদের রিলেশনশিপ মাচ বেটার। আপনি ভারতে যা ইন্ডিয়াতে গেলে আপনি দেখবেন যে চায়না টাউন আছে এখনো। আচ্ছা, কলকাতায় চায়না টাউন ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট চায়না টাউন। তার মানে প্রধানমন্ত্রীর এই চায়না সফর, এটা একেবারেই বাংলাদেশ চায়নার ব্যাপার, এখানে ভারত কোনো বিষয়। যদি একটা জিনিস চীনের কাছ থেকে কিনি, সেটা আর ভারতের কাছ থেকে কিনছি না, তাই না? তো সুতরাং সেই সব স্বার্থ তো আছে, সুতরাং তারা খেয়াল করবে। তার মানেই না যে আমরা এটা করলেই ভারতের জন্য বিশাল ক্ষতি সৃষ্টি করলাম, তা তো নয়, তাই না? সুতরাং তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি এটা বন্ধ করে দিচ্ছি যে আমাদের সবার সাথে সম্পর্কগুলো অটোনোমাস সম্পর্ক হবে, একেবারে প্রভাব থাকবে না তা তো নয়, কিন্তু প্রভাবগুলো যাতে ইতিবাচক হয়, নেতিবাচক না হয়, সেটার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এবং একটা জিনিস যেটা জেনারেল সাহেব বলছিলেন, সেটা আমি খুব গুরুত্বের সাথে করি, যে আমিও সেই কথাটা আগে বলেছি যে আমরা ইচ্ছা করলে ভারতকে অনেক কিছু ক্ষতি করতে পারবো না, চাপে ফেলতে পারবো। আমরা কি করতে পারি? আমি ঘুরে দাঁড়াতে পারি যে না, ঠিক আছে, তুমি আসতে চাইলে আমি শর্ট করে তোমাকে আসতে দিব না, কিন্তু আমি কি ভারতের সাথে যুদ্ধ করে জিতে থাকতে পারবো এরকম মনে করার তো কোনো কারণ নেই। জয়টা 10টা যে 10 দিয়েও তো হবে না। কিন্তু কথাটা হচ্ছে যে ওই পর্যন্ত আমি যাব কেন? আমি কি এমন কিছু যুদ্ধ পরিস্থিতি আমি কেন তৈরি করব? আমার কি এমন কিছু, আমার যথেষ্ট কূটনৈতিক বিবেক বিবেচনা নাই কি যে আমি ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারি? মনে রাখতে হবে যে ওই সময়ও কিন্তু মানে আমাদের প্রতিবেশী দেশ ভারতও ছিল, এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক তখন মাত্র স্বাধীনতার পর ভালোই ছিল। তো সেই থেকে চায়নার সাথে আমাদের প্রথম শুরু হয়েছিল ডিফেন্স থ্রু, প্রতিরক্ষা বিষয়ে কিছু চুক্তি হয়েছিল, কিছু ইকুইপমেন্ট আসা শুরু হলো। তখন আজকে চায়না ছিল না, তখন চায়নাও নিজেরাই, চায়না ওয়াজ রাইজিং এট দ্যাট টাইম। কাজে ওই সময় চায়নার সাথে বাংলাদেশের রিলেশন এত বহুমুখী ছিল না। ক্রমেই এই চায়নার সাথে রিলেশন, যত সরকারই আসছে সবাই চায়নার সাথে রিলেশন রেখেছে, বিকজ চায়না ওয়াজ রাইজিং এট দ্যাট টাইম। এবং চায়নার সাথে আমাদের প্রতিরক্ষার বাহিরে বিজনেস শুরু হয়ে গেল, এবং শুধু বিজনেস নাই, ইনভেস্টমেন্ট, চাইনিজ ইনভেস্টমেন্ট এখানে আসছো, চাইনিজ ঋণ লোন এখানে আসা শুরু হয়ে গেল। পরবর্তী যতগুলো সরকার ছিল, ডিফেন্স ওয়াজ মেইন একটা স্টেজ ছিল। তো সেই থেকে আজকে যদি আমি বলি, চায়নার সাথে বাংলাদেশের রিলেশন প্রায় অর্ধযুগের মতো অনেক শক্ত হয়েছে। কারণ আমি নিজে যখন এই
ইন্টারিম গভর্নমেন্টে ছিলাম আমাকে দুবার যেতে হয়েছে চায়না, একবার সাংহাই একবার বেজিং। সেটা ছিল বাংলা পোর্ট সম্প্রসারণের বিষয় নিয়ে, যেটা বিআরআই একটা প্রজেক্ট। আপনি জানেন যে পরে $25 বিলিয়ন একটা এমওইউ বাংলাদেশের সাথে হয়েছিল। বাংলাদেশ প্রথম বোধহয় এই উপমহাদেশে বিআরআইতে স্বাক্ষর করেছিল। তারই থ্রুতে বাংলাদেশে এ পর্যন্ত আমার যতদূর মনে হয়, ইফ আই এম নট রং, অ্যাবাউট $4 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত হয়েছে। আরও পাইপলাইনে আছে অনেক কিছু, কিন্তু বড় বড় প্রজেক্টগুলো যেগুলোর সাথে এই অঞ্চলের ভূ রাজনীতির কিছুটা জড়িত থাকার বিষয়, সেখানে আমি যেটা বলতে চাচ্ছি ফ্রম দি জিওপলিটিক্যাল ইস্যু, আজ পর্যন্ত ভারত এবং চায়নার সাথে যে একটা জিও স্ট্র্যাটেজিক অ্যান্ড জিও পলিটিক্যাল ইস্যু রয়ে গেছে, যেটা এখন পর্যন্ত সলিউশন হয় নাই। যদিও চায়না কিন্তু ভারতের অন্যতম বৃহৎ এক্সপোর্ট কান্ট্রি, অ্যান্ড ইন্ডিয়াজ ইম্পোর্ট চায়না থেকে, বাণিজ্যিক রিলেশন খুবই ঘন। তারপরেও এই কন্টেস্টের মধ্যে ইন্ডিয়া চায়না কন্টেস্টের কারণে আমাদের মতো দেশ, যেগুলো আকারে ছোট দুর্বল, আমাদের সাথে চায়নার রিলেশন নিয়ে একটা সন্দেহ প্রকাশিত হয় আমাদের পার্শ্ববর্তী দেশে। যদিও সেই সন্দেহ বা সেটা কোনো ভিত্তি খুব আছে বলে আমি মনে করি না। তো এই ক্ষেত্রে আমাদের যে চায়নার সাথে যে কতগুলো প্রজেক্টের কথা বলা হচ্ছে, ফর এক্সাম্পল যেটা মোর সেন্সিটিভ, যেটা নিয়ে আজকে বোধহয় 15 বছরের উপর হবে, তিস্তা মহাপরিকল্পনা, এটা আমি মনে করি আমাদেরকে এটা করতেই হবে। কিন্তু এটার বিষয়ে তো কোনো স্পেসিফিক আলোচনা, কোনো সিদ্ধান্ত কিন্তু হয় নাই। এবং আপনি দেখেন যে এই সফরে কিন্তু কোনো চুক্তিও হয় নাই, বা একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারক তো যে কোনো দেশে আপনি যখন যাবেন তখন সমঝোতা স্মারক হতেই পারে। সমঝোতা স্মারক, আমি এখানে মুন্সিফার আছেন, উনি তো, আমি সেই প্রশ্নটা করলাম যে প্রধানমন্ত্রীর এই সফরটাকে বেশ অনেকগুলো প্রত্যাশা মানে তৈরি করেছিল। সেই জায়গা থেকে আমি যেটা প্রশ্ন করলাম যে এই সফরটাকে এক শব্দে কি বলা যায় যে সফরটি সফল হয়েছে অথবা সফল হয়নি, সেটা বলা যায় না? সেটা বলা যাবে না এখন, যতক্ষণ পর্যন্ত আমরা না জানি জয়েন্ট কমিউনিকেতে কি কথাবার্তা হয়েছে। একটা স্টেটমেন্ট তারা অবশ্য দিয়েছে, কিন্তু অনেক স্পেকুলেশন আছে। আচ্ছা, এখন সেই স্পেকুলেশনগুলো কিভাবে জয়েন্ট কমিউনিকেতে আসছে বা আসছে কিনা সেটা না জানা পর্যন্ত এটা বলা খুব ডিফিকাল্ট যে আমরা কি জন্য গিয়েছিলাম, আমরা কি নিয়ে আসছি। হ্যাঁ, আমরা তো তার কাছে টাকা পয়সা চেতে গেছিলাম কিনা জানি না, বাট আমি যে মোটা দাগে কয়েকটা জায়গা দেখি, যে জায়গাটা আমার সবচেয়ে উল্লেখযোগ্য যেটা লাগছে, বিকজ আমি নিজেও বলছি যে বাংলা পোর্ট সম্প্রসারণ এবং ইপিজেড তৈরির বিষয়ে, এগুলো বিষয়ে মোটামুটি একটা চায়নার সাথে এখন শুধু টাকার ছাড়ের বিষয়টা হয়ে গেছে কাজ শুরু হওয়ার আগে। কিন্তু বাকি যেটা বাংলাদেশের এখন সবচেয়ে বড় যে প্রজেক্ট রয়ে গেছে, যেটা চায়না বহুদিন থেকে চেষ্টা করছে, লাস্ট 15-16 ইয়ার্স, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এখানে ইন্ডিয়ার একটু অ্যালার্জি আছে। শোনেন, ইন্ডিয়ার অ্যালার্জি থাকতেই পারে। ইন্ডিয়ার যদি ডিফেন্স তাদের মনে করে যে এখান থেকে চাইনিজদের উপস্থিতি উইল বি এ প্রবলেম, চাইনিজদের উপস্থিতি, কারো উপস্থিতি কোনো ডিফেন্সের আজকাল সমস্যা করে না। আজকাল যেখানে চাইনিজ যেটা বাইডু বোধহয়, বাইডু যে আপনার প্রসেসে যারা পিন পয়েন্ট করছে, যেটা ইরান যুদ্ধের সময় যেটা ইউজ করা হয়েছে, যেটার কারণে আমেরিকার প্রায় নাস্তানাবুদ হয়ে গেছে, যেটা চাইনিজ টেকনোলজি চলে গেছে আমাদের সিগন্যাল ইন্টেলিজেন্স অথবা স্যাটেলাইট ইন্টেলিজেন্স, সেইগুলো এখন তো জিপিএস এর উপরে চলে গেছে। চায়না তো জিপিএস এর উপরে টেকনোলজি ব্যবহার করছে। তো এইটা আমার মনে হয় যে এটা আমরা মান্ধাতার আমলের কথা চিন্তা করি যে চাইনিজরা এখানে প্রেজেন্ট থাকলে ইন্ডিয়া ডিফেন্সের সমস্যা হবে। আর এত সহজ নাকি একটা ইন্ডিয়ার মতো দেশে এখানে যদি 500 চাইনিজ বসে থাকে, তারা ইন্ডিয়ার মতো একটা এত বড় দেশে বিপদ আনবে? চাইনিজরা তো বসে আছে ডোকলামে, ফ্রম হোয়ার ইট ক্যান এভরিথিং ক্যান বি সিন। পুরা তিস্তা প্রজেক্ট দেখা যাচ্ছে, পুরা আপনার ডোকলাম ইজ হাইট, আর এটা হচ্ছে অন দ্য স্লোপ। আপনি যেটা চিকেন নেক বলি আর যেটাই বলি, তো দে আর সিইং এভরিডে। ইন্ডিয়া তো ওখানে দুটা আলাদা ক্যান্টনমেন্ট তৈরি করেছে, এয়ারফিল্ড তৈরি করেছে। দেয়ারফর ভারতের মতো একটা বড় দেশ
এত তাদের শক্তি, তারা যদি মনে করে যে 300, 400, 500 চাইনিজ এখানে বসে থাকলে ধরলাম 500ও লাগবে না, সেখানে চাইনিজরা এখানে তিস্তা প্রকল্পে কাজ করবে, দ্যাট বিকামস এ থ্রেট টু দি ইন্ডিয়ানস। আমার মনে হয় না যে এটা ইন্ডিয়ান স্ট্র্যাটেজি যারা নিয়ে আলোচনা করে, এটা জয়েন্ট কমিউনিকে হবে, সেটা নিয়ে আলোচনা হবে, তারপরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে না এটা, বা কতটুকু হয়েছে, বা আলোচনার দরকার নেই। অবনত হতে পারে যে এতগুলো বছরের আলোচনার দরকার নেই। ইন্টারিম গভর্নমেন্টের সময় কথা উঠেছিল যে শুড উই জাস্ট টেল ওকে, তখন বলা হচ্ছে না, এটা এত বড় একটা প্রজেক্ট, এত কিছু, এটা লেট দি পলিটিক্যাল গভর্নমেন্ট কাম, অ্যান্ড আমাদের তরফ থেকে যা দেওয়াটা দিয়ে দেওয়া আছে। তো এখন এগুলো অনেক জিনিস আছে, অনেক ইমপ্লিমেন্টেশন ওই সময় হতে গেলেও হয় নাই। তার কারণ হচ্ছে যে দি আদার পার্টি অলসো থট যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন এটা সাপোর্ট করবে কি করবে না। হ্যাঁ, যদি এরকম হতো যে না এই সরকার 5 বছর আছে, দেন প্রবলি অত দরকার হতো না। আপনি যে ইন্টারিম গভর্নমেন্টের প্রসঙ্গ তুলেন, আমি একটু জাস্ট মুন্সি ফয়েজ আহমেদ একটা বিষয়, পুরো সেন্ট্রাল এশিয়া থেকে সাউথ এশিয়া পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এখন দেখেন যে পাকিস্তানের মুখ চলে গেছে অন্যদিকে, ইট হ্যাজ গন টু সেন্ট্রাল এশিয়া, ইট হ্যাজ গন টু জিসিসি কান্ট্রিগুলোতে, এবং ওয়ার্ল্ড ওয়াইড পাকিস্তানের একটা শক্ত অবস্থান হয়েছে এই এই মেডিয়েশনের কারণে। যেটা আমি মনে করি যে চায়নার যদি এই বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, সেই আলোচনার প্রেক্ষাপট কিন্তু অন্য। সেই আলোচনার প্রেক্ষাপট হচ্ছে বে টার্মিনাল অ্যান্ড মাতারবাড়ি ডিপসি পোর্ট। আপনি বাংলাদেশের স্বার্থে যদি মাতারবাড়ি ডিপসি পোর্ট আপনাকে মানে ভায়াবল করতে হয়, তাহলে এটাকে আপনাকে একটা আন্তর্জাতিক কানেকশন দিতে হবে একদম। হ্যাঁ, এবং একই সাথে বে টার্মিনালে আমরা সময় একটা মাত্র জায়গা আমরা দিতে পেরেছি, যেটা ছিল ডেনমার্ককে। তারা অপারেট করবে, তারা তৈরি করবে, এটা কিন্তু পোর্টের বাইরে, এটা কিন্তু এক্সটেনশন। তারা টার্মিনাল তৈরি করবে, সেখান থেকে তারা অপারেট করবে। নাও এরা যে ইনভেস্ট করছে $few billion, এই ইনভেস্টমেন্টটা কি শুধু বাংলাদেশের জন্য? ইটস নট। এটা একটা আঞ্চলিক রূপ নেবে। এখন আরও বাকি রয়ে গেছে, ডিপি ওয়ার্ল্ড আসতে যাচ্ছে, পিএসএ আসতে যাচ্ছে সিঙ্গাপুরের, এমনকি সৌদি আরবের ওরাও আসছিল ওই সময় যে তারাও টার্মিনাল তৈরি করবে। ওখানে আরও 3টা টার্মিনাল হওয়ার কথা। তাহলে এইটা প্লাস মাথারবাড়ি 2030-এর মধ্যে টোটালি অপারেশন শুরু করবে এটার মধ্যে। তাহলে এটার আপনি ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা কিভাবে করবেন? ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা আপনার হবে আঞ্চলিকভাবে যদি এটা ব্যবহার করা যায়। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমি আবার বলি আপনাকে যে আন্ডার দিস সার্কামস্টান্স, দ্য চেঞ্জিং সার্কামস্টান্সেস অফ জিও পলিটিক্স, আপনার ওয়েস্ট এশিয়া যদি আমি বলি, জিসিসি কান্ট্রিগুলোতে যদি বলি, হরমুজ প্রণালীর কথা বলি, এবং কানেক্টিভিটি, এবং চায়না কিন্তু এ ব্যাপারে অত্যন্ত সচেতন। আপনি জানেন যে একটা কানেক্টিভিটি কিন্তু অলরেডি হয়ে আছে, দ্যাট ইজ গ্যাস অ্যান্ড রেলওয়ে লাইন, যেটা চকপু থেকে কুনমিং পর্যন্ত। বাট এই ভালো রাস্তা একটা হয়ে গেছে, এবং রাস্তাটা একেবারে বর্ডারে গিয়ে আটকে গেছে, আপনার রাখাইন বর্ডার। আর এখন যে তোর আমরা ওইদিকে যেতে পারি না বিকজ অফ দি আরাকান আর্মি। ওই রাস্তাটা, যেটা আমার মনে হয় ওল্ড, এটা আমাদের সময় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ছিল বার্মা রোড। আচ্ছা, বার্মা। তো এটা গুন্ডুম দিয়ে ভিতরে ঢুকেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন বার্মা রিকনকোয়েস্ট করেছিল ব্রিটিশরা। একই সাথে এই রাস্তাটা আরাকানের মধ্যে দিয়ে গিয়ে নর্থে একটা হাম্প রোড বলে ছিল, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকা ইউজ করেছিল টু সাপোর্ট দি কুনমিংটাং চিয়াং কাই শেকের ফোর্সকে। ওই রাস্তাটা নোন, তখনকার নাম ছিল একটা হাম্প রোড, হ্যাঁ, পাহাড়ের উপর দিয়ে। এই রাস্তা যদি রিভাইভ করার চেষ্টা করছে, ইন্ডিয়াও রিভাইভ করার চেষ্টা করেছে, এবং এটা যদি চাইনিজরা রিভাইভ করে, যেটার প্রপোজালটা আছে, তার মানে এটা চায়নার সাথে, সাউথ চায়নার সাথে এটা আপনার মিয়ানমার হয়ে একটা যোগাযোগের ব্যবস্থা করবে। সেইখানে চায়নার ইন্টারেস্ট, যেটা আমি মনে করি, সেটা হচ্ছে অ্যাভয়েডিং সাউথ, মানে ইন্ডিয়ান ওশানের যে চোক পয়েন্টগুলো আছে, যেটা এখন ইন্ডিয়া নিকোবর, আন্দামানে তারা যে ঘাঁটিগুলো তৈরি করছে,
এবং আমি একটা আর্টিকেলে পড়লাম যে দে হ্যাভ অলসো টেকেন লেসন ফ্রম হরমুজ, যে ইন্ডিয়ার সাথে যদি এরকম হয় তাহলে তারা ওখানে আটকে দেবে বিফোর গোয়িং টু আপনার মালাক্কা চ্যানেল। তো তার মানে চুকপু যে পোর্ট, ডিপসি পোর্ট, চুকপু ডিপসি পোর্ট জাস্ট সাউথ অফ আন্দামান নিকোবর বে টার্মিনাল, এটাও একটা হিউজ ক্যাপাসিটি হবে। আপনি আন্ডার ক্যাপাসিটি, তো আপনি এগুলি ইনভেস্টমেন্ট যারা করবে তারা তো আন্ডার ক্যাপাসিটি রাখবে না। তারা তো বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কি গন্ডগোল আছে না আছে, সাবকন্টিনেন্টে কি আছে না, দে আর নট সিং দ্যাট, দে সিঙ্কিং মানি। হ্যাঁ, এখন ডেনমার্ক মানি যদি সিঙ্ক করে, দুবাই যদি সিঙ্ক করে, সিঙ্গাপুর যদি সিঙ্ক করে, তাদের তো ওই টাকাটার জন্য তাদের তো ক্লায়েন্ট লাগবে। সো চায়না ইজ ওয়ান ক্লায়েন্ট এখন বিশ্বে, যারা এই টাকা এখানে সিঙ্ক করতে পারবে, রোড তৈরি করতে পারবে, বৃত এটা লাভবান হবে। কারণ আমরা তো উন্মুক্ত করব, সেটা ইন্ডিয়ান ইস্টের জন্য হোক, অথবা চায়নার জন্য হোক, অথবা মিয়ানমারের জন্য হোক। তো আমাদের যদি উন্নতি করতে হয় এবং আমাদের দেশে যদি ইনভেস্টমেন্ট, বড় ধরনের ইনভেস্টমেন্ট আনতে হয়, ছোটোখাটো কয়টা আপনি ফ্যাক্টরি লাগালেন না লাগালেন, স্মল ইনভেস্টমেন্ট। আজকাল ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে অন কমিউনিকেশন, অন পোর্টস অ্যান্ড আপনার হিউজ ইনফ্রাস্ট্রাকচার। ধরেন আমরা যদি এখন প্রধানমন্ত্রী গিয়েছেন বাই ট্রেন, উনি যদি দেখে থাকেন যে হাই স্পিড ট্রেনে গেলে এবং হাই স্পিড ট্রেন থাকার কথা, কতগুলো ফ্যাসিলিটি থাকার কথা, তার পাশে কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা যদি উনি বড় একটা প্রজেক্ট, যেটা প্রজেক্টের কথা উনি বলছেন যে উনি করবেন একটা ফ্রম সাউথ টু নর্থ, তো এটার জন্য তো আপনাকে না, আপনি একটা প্রশ্ন তুললেন যে চায়নার আসলে মূল কনসার্ন হচ্ছে মানি, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি চায়নার না সবারই। এখন আজকেই সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়া জিয়াকুন, অনেক একটু কোট করে উনি বলেছেন যে আমি জোর দিয়ে বলতে চাই যে চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এটি কোনো তৃতীয় পক্ষের প্রভাব মুক্ত থেকে হওয়া উচিত। দ্যাট মিনস এটা তো ইন্ডিয়াকে মিন করেছে তারা, তাই না? তাকেই মিন করুক, আমরা তৃতীয় পক্ষের আমি কনসার্ন নেব কেন? ওয়াই শুড আই? আমার তো সতর্ক থাকি যে নেতিবাচক কিছু না। আবার সেরকমই আমাদের প্রতিবেশীরা কেউ কিছু করলো, ভারত চীন কোনো একটা চুক্তি করলো, তাতে আমাদের জন্য যেন নেতিবাচক কিছু না থাকে। দুটো এগুলো সবই খেয়াল রাখতে হবে। তো সাধারণত আজকালকার দিনে এইটার গুরুত্ব, এই গুরুত্বটা কিসের, যে যা কিছু আমি করি সেটা বিশেষ করে আমার মতন দেশের জন্য যতটা পারা যায় ট্রান্সপারেন্ট রাখা, স্বচ্ছ রাখা। আমি যদি ঢাক গুরু গুরু করি তাহলে লোকে সন্দেহ করবে, কিন্তু আমি যদি পরিষ্কার করে বলে দিই, তিস্তা ব্যারেজও কিন্তু প্রায় শুরু হয়ে যাচ্ছিল কাজ, কিন্তু শেষ মুহূর্তে এসে আটকে গেল এবং আমাদের দেশে পলিটিক্যাল যে পরিবর্তন হলো তার কারণে আর সাথে সাথে আগাতে পারলো না বা নতুন করে আবার গতি সঞ্চার হলো না। কিন্তু এটা হবে। কিন্তু একটা জিনিস, এই যে তিস্তা ব্যারেজের কথা আমরা বারবার বলছি, তিস্তা মহাপরিকল্পনা, তার মধ্যে ব্যারেজও আছে, সবকিছুই আছে। তো এটার জন্য একটা জিনিস বুঝতে হবে, খালি তিস্তা না, গঙ্গারও যেতে পদ্মা ব্যারেজ করার ব্যাপারে অলরেডি সেটাই আমরা বলি না কেন, পররাষ্ট্রনীতি তো তাই ছিল এবং তাই থাকবে। পররাষ্ট্রনীতি একটা বড় ধাক্কা এসেছে না, জুলাই অভ্যুত্থানের পরে একটা বড় ধাক্কা এসেছে না। পররাষ্ট্রনীতির মূল কথাগুলো কিন্তু দিনে দিনে পাল্টায় যায় না। আমার অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক পরিবর্তন আসবে, কিন্তু পররাষ্ট্রনীতির বিষয়গুলো সাথে সাথে পাল্টে যায় না। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি এখন অনেক খারাপ না? এই মুহূর্তে খারাপ আছে, কিন্তু এটা খারাপ রেখে কি আমরা চলতে পারবো? আমাদের নিজেদের স্বার্থেই আমাদেরকে ভারতের সাথে একটা সুসম্পর্ক করতে হবে, একটা ওয়ার্কেবল রিলেশনশিপে আসতে হবে, যেটা হ্যাঁ আগে যদি আমরা বলি নত জানু, কিন্তু অন্তত নত জানু না হোক, জানু স্থির রেখেই আমাদেরকে সুসম্পর্ক করতে হবে, যাতে আমরা একসাথে মিলেমিশে কাজ করতে পারি। ভারতের সাথে আমি যদি প্রত্যেকদিন ভারতের ওদিক থেকে কেউ আমাদেরকে উস্কানি দেয় আর আমরাও যদি উস্কানি দেয়, তাহলে তো আগাবে না। আমার চেষ্টা করতে হবে এর মধ্যেই আমাকে কিভাবে উদ্যোগ নিয়ে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে পারি। কারণ এটা কিন্তু খালি ভারতের সাথে সম্পর্কের ব্যাপার না, যেটা বলছিলেন জেনারেল সাহেব, যে সবার সাথে সম্পর্কের, সেই জন্যে যে দিক থেকে দেখি। তারপরে যেমন একটু আগে কথা উঠছিল, আমি আমার বন্দরকে অনেক আধুনিকায়ন করলাম, কিন্তু সেটার জন্য যে দরকার, ট্রাফিক দরকার, সেটা আমার তো আসবে মেইনলি ভারত থেকে, মিয়ানমার থেকে। দুটো দেশের সাথেই আমার সম্পর্ক এখন খুব ভালো না। তাহলে কেমন করে হবে? আমাদের সবার সাথে, বিশেষ করে আমার প্রতিবেশীর সাথে সম্পর্কগুলো অবশ্যই একটা সুষ্ঠু পর্যায়ে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমার অন্যের সাথে সম্পর্ক খারাপ করার কোনো প্রয়োজন নাই। একটা জিনিস বুঝতে হবে যে হ্যাঁ, একজনের সাথে সম্পর্ক আরেকজনের সাথে সম্পর্কের উপরে প্রভাব বিস্তার করে, কিন্তু সেই প্রভাবটা যেন ইতিবাচক প্রভাব হয়, সেইটা আমরা খেয়াল করব।
নেতিবাচক প্রভাব যাতে না আসে সেটার জন্য আমার খুব জরুরি হচ্ছে কি আমরা যাই কিছু করি সেটাকে স্বচ্ছ রাখা, ট্রান্সপারেন্ট রাখা, যাতে কারো কোনো মনে কোনো সন্দেহের সুযোগ না থাকে। আর সবার সাথে আলাপ আলোচনার পথ সবসময় খোলা রাখা। আমি চীনের সাথে কি করছি ভারতকে সেটা পরিষ্কার করে যাতে বলতে পারি, ভারতের সাথে কি করছি সেটাও চীনকে যাতে বলতে পারি। তাহলেই কিন্তু এইগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সাথে সম্পর্কগুলো সবারই আলাদা সম্পর্কগুলো গড়ে উঠতে সহজ হবে। এটা আগের মাননীয় প্রধানমন্ত্রী উনি বুদ্ধিমান জ্ঞানী মানুষেরা কম কথা বলে। আর একটা কাজ হতে পারে, হয়তো আমি দীর্ঘদিন দেশে নাই, দেশের সব কিছু আমি এখনো জানি না, ওই জন্যে আমি কম কথা বলবো, আগে আমি দেখি শুনি বুঝি। এটাতে হয়ে যাচ্ছে কি, সংসদে দেখতে পাচ্ছি তার গ্রিপটা কম, সংসদে তার গ্রিপটা কম। যেমন সংসদে একজন বলে বসলো জামাতের কি করতে হবে, নিবন্ধন বাতিল করে দিতে হবে। এই সংসদে ৭১ নিয়ে তো প্রতিদিনই কথা হয়। আর একজন আবার বলে দিল যে খালি নিবন্ধন বাতিল না, মানে জামাতকে রাজনৈতিকভাবে, সেগুলো কিন্তু সব পথধারী লোক, রাজনৈতিকভাবে জামাতকে নিঃশেষ করে দিতে হবে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমার বন্ধুবর পার্লামেন্টে একটা সুন্দর কবিতা শুনাইছে। তো আমি দেশের মানুষের জন্য এই কবিতা একটু ব্যাকগ্রাউন্ড তো ওনার বলার সুযোগ হয়নি সংসদে কম সময়, সেজন্য বলে দিই। এই কবিতার নাম ছিল একটা সৈনিকের দোয়া, সৈনিকের দোয়া। এবং কবিতাটা যে লেখছে টার্কির, সেই সময় 1912 সালে তার নামও ছিল জিয়া, তার নাম ছিল জিয়া। এবং এই কবিতাটা লেখা হয়েছিল বলকানের সময়। সো এই বলকানের সময় কবিতাটায় কি লেখা ছিল, যে আমাদের মিনারাতগুলো হচ্ছে আমাদের জন্য কি ব্রেনেড, গম্বুজগুলো হচ্ছে আমাদের হেলমেট, আর মসজিদ হচ্ছে আমাদের ব্যারাক, আর সমস্ত ধর্মপ্রাণ মুসলমান হচ্ছে আমাদের সোলজার। এই 4 লাইনের হচ্ছে এই কবিতাটা। এই কবিতাটাই এরদোগান সাহেব 1997 সালে বললেন। কোথায়? ইস্তাম্বুলে। বলার সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হলো। তখন সে কিন্তু ইস্তাম্বুলের মেয়র, তার মেয়রের পদ চলে গেল এবং তাকে রাজনৈতিকভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহর কি ইচ্ছা আজকে দেখেন যে সেই এরদোগানই ক্ষমতায় আল্লাহ রাখছে ও খুব ভালো মতো রাখছে। এই কথাটা এই মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে এই জন্য বললাম, দেখেন জুলাই ছিল কি, জুলাই একটা আদর্শগত থেকে আমরা বলছি কি রাষ্ট্র মেরামত। আপনি যদি আসেন দেখেন ড্রাফট নিয়ে বিরোধী দল এবং সরকারি দল নিয়ে ওই কমিটিতে আলোচনা হয়ে অ্যাপ্রুভ হয়ে তারপর সেক্রেটারিয়েটের কাছে যায়। আর আমাদের দেশে কি, আমাদের দেশে 73 সাল থেকে আজ অবধি সচিবালয়ের সচিবরা কোনো মন্ত্রীকে মানুষই ভাবে না, মানুষই ভাবে না। ওই জন্য সচিবালয়ে কিন্তু সচিবরা দাবিও করে ফেলছিল আমাদের গাড়িতে ফ্ল্যাগ দিতে হবে। এবং এই যে বাজেট দেওয়া হয়েছে, বাজেটের সাথে এরকম বস্তাবন্দি বই দেওয়া হয়েছে এবং প্রতিটা আবার একটা জুটের ব্যাগে, এটা কেউ পড়ে দেখবে না। এবং 1 মাস সময়ের মধ্যে, কারণ কি আপনাকে 1 জুলাইতে কিন্তু বাজেট পাস করতে হবে। তা আপনি এই যে বাজেটটা দিলেন, বাজেটটা তৈরি করে দিচ্ছে কে? আমলারা, যে আমলারা গত 55 বছরের এই দেশটাকে আজকে এই কঙ্কালসার তৈরি করছে। সেখান থেকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শুনলেন না। দ্বিতীয় কথা, 55 বছরের ধার করে বিরিয়ানি খাওয়ার মতো বাজেট, মানে ঘাটতি সবসময় বেশি, যে ঘাটতি কোথায় থেকে মিটাবো তার কোন সংস্থান থাকে না। এবারেও কিন্তু এক। এবার আসেন জুলাই সনদ। এই সংসদে দাঁড়ায় কি আমাকে শুনতে হবে এই কথা, ভোটে গেছি, যদি ভোটে না যেতাম গণভোটে, তাহলে তো পার্লামেন্ট ইলেকশন দেওয়া হতো না। এটা কি পার্লামেন্টে দাঁড়াইয়ে বলার কথা? যখন প্রতিটা সদস্য, আমি কি দেখেন একটা জিনিস দেখেন যে বিএনপি জামাত না, প্রতিটা সদস্য যখনই দাঁড়ায় তার জীবনের বর্ণনা দেয়, সবার চোখে পানি ছলছল করে। ইলিয়াস আলী সাহেবের যে ঘটনা, আপনি খালি চিন্তা করতে পারবেন যে এইটা তার পরিবার কিভাবে, এই যে জিয়া যেভাবে হত্যা করছে, এটা কি কোনো জীবিত ওয়াইফের এবং তার বাচ্চাদের জন্য এটা মানসিক কতখানি ট্রমা? আচ্ছা, আমার বাবাকে হত্যা করা হলো, আমার মাকে তিলে তিলে হত্যা করা হলো, আমার ছোট ভাইকে হত্যা করা হলো, আমাকে দেশেই থাকতে দিলেন না। এবং এটাও তো একটা, আমার কাছে মনে হয় ওনার এটা তো এক্সটেন্ডেড লাইফ,
ভাইও বোধ বলবেন এটা তার এক্সটেন্ডেড লাইফ, তার বাঁচার কথা না। ওনার কথা আমি যদি এখন প্রতিশোধ নিই তাহলে কি হবে? এখানে প্রতিশোধের কথা না। তাহলে আপনি তখন সাফার, আর আপনাকে প্রতিশোধ নিতে বলেনি। কিন্তু এই যে 55 বছরের ভাঙা পচা গলা সমাজ ব্যবস্থা, এটা তো আপনাকে ভাঙতে হবে। এবং সেই ভাঙার জন্য কি ছিল? জুলাই সনদে আপনি হা ভোট চাইছিলেন, সে আপনি জুলাই সনদটাকে কেন বাস্তবায়ন করলেন না? আচ্ছা করেননি। আজকে 100 দিনের মধ্যে আপনি কোনো দিচ্ছেন ভাই? আপনি 100 দিনের মধ্যে আপনি কোন রূপরেখা দিচ্ছেন এইভাবে জুলাইয়ের এগুলো আমি বাস্তবায়ন, কারণ ওই যখন বাস্তবায়ন করেননি তখন কিন্তু বলে দিচ্ছেন বাস্তবায়ন। কিন্তু আবার একটা জিনিস বলে দিই, মেনগুলো বাদ দিয়ে অন্যগুলো করছেন। যে মেনগুলো কিভাবে করবেন, কেমন করে করবেন, সে কথা কিন্তু এখন পর্যন্ত আসলেন না। তাহলে আপনি কি গতানুগতিক রাজনৈতিক ধারায় ফিরে যেতে চান? আমাদের কাছে সবচেয়ে বড় কথাটা, মাননীয় প্রধানমন্ত্রী আজকে চীন সফরে গেছেন। আমি গতকালকেও এক জায়গায় বলছি যে আমি 2টা এক্সট্রা রাকাত নামাজ পড়ে যদি আমি বুঝি জানি যে আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রতিরক্ষা চুক্তি করে আসছেন, কার সাথে? চীনের সাথে। কেন কথা বললাম? ওনার জীবনটাই না হলে রিস্কের মধ্যে পড়ে যাবে। এই গ্রিপটা তার হয়তো সময় লাগবে, কিন্তু এই প্রতিরক্ষা চুক্তি করে আসলে সংসদে তার গ্রিপটা বাড়বে। সেই 17 বছর হয়তো ফোনে অনেক কিছু শুনছে, কিন্তু প্র্যাকটিক্যালি সে দেখতে হবে কারা কারা মুনাফেক তার দলের মধ্যে আছে, কারা কারা এই ভারতীয় আধিপত্যবাদকে এখনো জিয়ে রাখছে, কারা কারা তার জন্য শত্রু, দেশের জন্য শত্রু, এদেশের মুসলমানের জন্য শত্রু। এবং আরো একটা জিনিস চিন্তা করেন, আপনি বাজেট দিচ্ছেন, অর্থমন্ত্রী বলতেছে এদেশের ইকোনমিকে মেরামত করতে আরো অ্যাটলিস্ট 2 বছর লাগবে, তাই বলছেন না? আপনি বাজেট থেকে আবার বললেন 1 লক্ষ কোটি টাকা আমি ব্যাংক থেকে ধার নিব, যেখানে গতকালকে আপনি ব্যাংকে আবার 9,000 কোটি টাকা ছাপায় এক ব্যাংকে দিচ্ছেন। তা ব্যাংক মানে তো আপনি তো বলতেছেন যে, শুনেন, যার গায়ে রক্ত নাই তার গায়ে থেকে আপনি রক্ত দিবেন কি? জাবেরের মা কি বলছে? আমি যখন বাচ্চাটাকে পাইছি তার গায়ের কোনো রক্ত ছিল না, গুলি বের হয়ে যে তার যদি সেই সময় প্রপার ট্রিটমেন্টটা হতো হয়তো বাচ্চাটা মারা যেত। সেই জাবেরের মা কি বলছে? তার গায়ে কোনো রক্ত ছিল না। আমার ইকোনমিতে রক্ত নাই তো। এই আমি শেখ হাসিনাকে এমনি বলছিলাম ব্লাড স্কুইজার, সে হচ্ছে রক্ত চোষা বাদুর, সে হচ্ছে ভ্যাম্পায়ার। সে কি? সে বাংলাদেশ নামক যে মানুষটা ছিল তার রক্ত চুষে খেয়ে ফেলে দিছে। সেইখানে আপনি পাম্পিং করে 1 লক্ষ কোটি টাকা বাজেটের জন্য নিবেন কোথায় থেকে রে ভাই? আচ্ছা, দ্বিতীয় কথা, আমরা জাকাত ভিত্তিক, আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন আহমেদুল্লাহ সাহেবকে ডাকছিলেন। জাকাত ভিত্তিক অর্থনীতি 2 লক্ষ কোটি টাকার মতো আমাদের জাকাত আসে। এই টাকাটা কিভাবে ইউজ করা যায়? মাননীয় প্রধানমন্ত্রী কথা বললেন, এই আমলারা, আমি মাঝে মাঝে গালি দিই, আজকে গালি দিচ্ছি না, এই আমলাদের হাতে যতদিন ভাই এগুলো থাকবে, আপনি আজ পর্যন্ত দেখাতে পারবেন না 1972 সাল থেকে আজ পর্যন্ত মোট যে এডিপি হয় তার 47%-এর বেশি বাস্তবায়ন হয়েছে। সব সময় 53-56% টাকা ফেরত চলে যায়। আপনি আমলা নির্ভর হয়ে এখনো করতেছেন। আপনি তাহলে রাষ্ট্র সংস্কার কোথায় যাবে? আপনি বলছেন ইউ হ্যাভ এ প্ল্যান। প্রথম প্ল্যানটা হওয়া উচিত কি? রাষ্ট্র সংস্কার। আপনি কোন কোন জায়গায় সংস্কার করবেন? বাজেটে সেটা কোথায় আছে? বাজেটে সেটা কোথায় আছে?